দর্শক, আমাদের মুক্তিযুদ্ধে, মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনী তাদেরকে সহযোগিতা করেছিল আমেরিকা, তাদেরকে সমর্থন দিয়েছিল, অস্ত্রশস্ত্র দিয়ে সহযোগিতা করেছিল এবং পশ্চিম পাকিস্তানিরা পূর্ব পাকিস্তানিদের উপরে, অর্থাৎ আমরা বাংলাদেশি বাঙালি যারা, তাদের উপরে যেন নির্যাতনটা চালাতে পারে সেই বন্দোবস্তটা আমেরিকা খুব ভালোভাবে করার চেষ্টা করেছিল, কিন্তু শেষমেশ তারা ব্যর্থ হয়েছিল। মহান মুক্তিযুদ্ধে আমেরিকা যেমন আমাদের বিরুদ্ধে ছিল, ভারত আমাদের পক্ষে পরোক্ষভাবে যুদ্ধ করেছে, কিন্তু এখন আমরা এমন একটা পরিবর্তিত পরিস্থিতিতে এসেছি যে সহযোগিতা করা এবং আমাদের পক্ষে লড়াই করা, যুদ্ধ করে বহু সৈনিকের আত্মাহুতি দেওয়া, এই ঘটনাগুলো ভারত করলেও আমরা এখন চরম ভারত বিদ্বেষী হয়ে গেছি এবং কখনো কখনো আমেরিকা প্রেমী হয়ে গেছে। আমেরিকা সারা পৃথিবীতে এত কাজ করছে, আমাদের তথাকথিত ওই ভারত বিদ্বেষী রাজনীতিবিদদের আমেরিকার বিরুদ্ধে কোনো ধরনের কোনো টু শব্দ আমরা দেখছি না। এবার একটা দারুণ ব্যাপার ঘটেছে। আমেরিকার মানুষের কিংবা আমেরিকার কিছু মানুষের বোধোদয় তৈরি হয়েছে যে ৭১-এ তাদের ভূমিকা যা ছিল সেই ভূমিকাটা ভুল ছিল। সবথেকে বড় ব্যাপার সেটা হচ্ছে যে ৭১-এ বাংলাদেশে অর্থাৎ পূর্ব পাকিস্তানে যে হত্যাযজ্ঞ চালানো হয়েছিল সেটাকে গণহত্যার স্বীকৃতি দেওয়ার জন্য মার্কিন কংগ্রেসে দাবি উঠেছে, কংগ্রেসে প্রস্তাব উঠেছে। এই প্রস্তাবের ঘটনাটা বাংলাদেশের জন্য একটা অনন্য নজির, যখন কিনা কদিন আগে পর্যন্ত শাসন করা প্রফেসর ইউনূসের মেটিকুলাস ডিজাইনে আমরা দেখেছি মহান মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দেওয়ার অনেক চেষ্টা করা হয়েছে। চলুন একটু জেনে দেখি আমেরিকাতে কি দারুণ একটা ঘটনা ঘটলো, এই ঘটনাটা আমাদের পক্ষে কতটা যেতে পারে সেই আলোচনাই করবো এই ভিডিওতে, থাকবেন। দর্শক, বলছিলাম মহান মুক্তিযুদ্ধে আমাদের ৩০ লক্ষ মানুষের জীবন, ২ লক্ষ মানুষের সম্ভ্রমের বিনিময়ে আমরা এই দেশটা পেয়েছি। ৩০ লক্ষ, এই হিসাবটাও বোধহয় কম হয়ে যায়, কারণ ভারতীয় শরণার্থী শিবিরে বাংলাদেশ থেকে গিয়ে আশ্রিত ১-১.৫ কোটি শরণার্থীর যে শিবির, সেখানে বহু মানুষের মৃত্যু ঘটেছে। এই ৩০ লক্ষ যে মৃত্যুর ঘটনা, তার সঙ্গে ওই সংখ্যাটা যোগ করা হয়নি, যেহেতু তারা প্রত্যক্ষ কোনো আক্রমণে নিহত হননি, সেই কারণে হয়তো তখনকার কর্তৃপক্ষ ওই ব্যাপারটা যোগ করেননি। সে যাই হোক, ঘটনা তো ঘটেছিল। পাকিস্তানি হানাদার বাহিনী আমাদের উপরে যে গণহত্যা চালিয়েছিল, সেই গণহত্যার স্বীকৃতি অবশেষে মার্কিন কংগ্রেসে দেওয়ার জন্য প্রস্তাব উঠেছে। এই শিরোনামটা দেখে নিন বিডি নিউজ 24-এর। সেখানে বলা হচ্ছে ৭১-এর হত্যাযজ্ঞকে গণহত্যা বলা হোক, প্রস্তাব মার্কিন কংগ্রেসে। ১৯৭১ সালে পাকিস্তানের সামরিক বাহিনী যে অভিযান চালায় তা জাতিসংঘের সংজ্ঞা অনুযায়ী গণহত্যা, এমনটা বলেছেন প্রস্তাবক ল্যান্ডসম্যান। মূল খবরে যাই, সেখানে বলা হচ্ছে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি বাহিনীর চালানো হত্যাযজ্ঞকে গণহত্যা হিসেবে মূল্যায়ন করার একটি প্রস্তাব উঠেছে মার্কিন কংগ্রেসে। পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসে প্রস্তাবটি তোলেন ডেমোক্রেটিক পার্টির কংগ্রেসম্যান গ্রেগ ল্যান্ডসম্যান। ওহাইও থেকে নির্বাচিত এই আইন প্রণেতা তার প্রস্তাবে বলেছেন হত্যাযজ্ঞে সহায়তা করার জন্য জামাত ইসলামীকে বিচারের মুখোমুখি করতে হবে। এটাও কিন্তু একটা জামাতের জন্য খুবই খারাপ মেসেজ। যে জামাত এবার বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার প্রত্যাশা করছিল, তাদের জন্য আমেরিকা থেকে এরকম একটা খবর আসা তাদের জন্য খুবই খারাপ খবর। তিনি বলছেন তিনি বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত করারও আহ্বান জানিয়েছেন। অর্থাৎ তিনি দেখেছেন বিগত ১.৫ বছর সময়ে প্রফেসর ইউনূস সরকারের আমলে ধর্মীয় সংখ্যালঘু নির্যাতনের ঘটনা অন্তত ৩,০০০-এর কাছাকাছি হয়েছে। এরকম দাবি ভারতীয় প্রথম সারির গণমাধ্যম বারবার করে আসছিল, কিন্তু বাংলাদেশ থেকে মাত্র ৭০টির কিছু বেশি ঘটনা স্বীকার করা হয়েছিল। প্রস্তাবে বলা হয় ১৯৭১ সালের ২৫ মার্চ ঘোষিত অপারেশন সার্চলাইটের সময় পাকিস্তানি সশস্ত্র বাহিনী এবং তাদের ইসলামপন্থী সহযোগীরা নৃশংসতা চালায়। ওই সময় সব ধর্মের জাতিগত বাঙালিরা হামলার লক্ষ্যবস্তু হয়েছিলেন। তখন হিন্দুদের নির্মূল করা হয়েছিল, তাদেরকে গণহত্যা করা হয়েছিল। প্রস্তাব তুলে ধরার সময় ল্যান্ডসম্যান বলেন পাকিস্তানের সামরিক বাহিনীর ৭১ সালের অভিযান জাতিসংঘের সংজ্ঞা অনুযায়ী গণহত্যা। এই অভিযানকে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রের অনেক আগেই গণহত্যার তকমা দেয়া উচিত ছিল, এমনটাও তিনি বলেছেন। বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন নিয়ে গত 9 ফেব্রুয়ারি ক্যাপিটাল হিলে একটি শুনানি অনুষ্ঠিত হয়েছিল। আমেরিকাতে বাংলাদেশ নিয়ে অনেক কিছুই হচ্ছে, তারই ধারাবাহিকতায় ল্যান্ডসম্যান মার্কিন কংগ্রেসে এরকম একটা দাবি তুললেন, যেখানে বলা হচ্ছে যে বাংলাদেশের 1971 সালের যে হত্যাযজ্ঞ সেটাকে গণহত্যার স্বীকৃতি দিতে হবে মার্কিন কংগ্রেসে, এবং এই অপরাধের সঙ্গে এই অপরাধে মানে সরাসরি সহযোগিতা করার জন্য জামাত ইসলামকে বিচারের মুখোমুখি করতে হবে। এবং এই রিপোর্ট এরকমও বলছে যে এই ব্যাপারটা যদি মার্কিন কংগ্রেসে পাশ হয়ে যায় তাহলে আমেরিকা থেকে বাংলাদেশের রাজনৈতিক দল জামাতের উপরে নিষেধাজ্ঞা আসতে পারে। সেরকম ভয়াবহ বিপর্যয়ের মধ্যে জামাত কি পড়বে? কিন্তু আমরা তো কিছুদিন আগেই শেখ হাসিনার যে পতন, সেই শেখ হাসিনার পতনের পেছনে জামাতের একটা বড় ভূমিকা, জামাতের একটা বড় অবদান, যেটাকে তাদের দিক থেকে বলা যায় অবদান, এবং সেটার পেছনে আমেরিকার ডিপ স্টেটের সরাসরি সহযোগিতা, এই আলোচনাগুলোও তো আমরা শুনছিলাম। তাহলে আমেরিকার ভাবগতি কি চেঞ্জ হয়ে যাবে জো বাইডেনের জায়গায় ডোনাল্ড ট্রাম্প প্রশাসন আসার পরে? আসসালামু আলাইকুম। আমার সবচেয়ে আফসোস লাগে এই বাংলাদেশে এত অপকর্ম, এবং আজকে যদি বিএনপির কথা বলেন, এই বিএনপিকেও জ্বালাতে কম জ্বালায়নি ডক্টর মোহাম্মদ ইউনূস। সেই জ্বালানোর পরেও এই লোকটা বাংলাদেশের রাষ্ট্রীয় সুযোগ সুবিধা, এসএসএফ নিরাপত্তা সবকিছু পাচ্ছে, এবং তাকে শেষ পর্যন্ত বিদেশ যেতে দেওয়া হলো। সে বিদেশ গেল। কেন বিদেশ গেল? বিদেশ গেল আবার সেই সরকারে থাকতে সে জাপানের সাথে কোনো একটা ধান্দা করেছে, কোন একটা ধান্দা ফান্দা জাপানের সঙ্গে হয়েছে, সেই ধান্দাটাকে আবার ম্যাচিউর করার জন্য গেছে। একটা 86-87 বছর বয়স্ক একটা বুড়া কিভাবে পারে পয়সার পেছনে হয়ে ছুটতে? বাংলাদেশে ক্ষমতা পাওয়ার মতন এত সুবর্ণ একটা সুযোগ নষ্ট করলো। নষ্ট তো করলো, আরো ক্ষতি করে গেল দেশটার। এবং ওই যে আফসোসটার কথা বলে শুরু করেছি, যে বিএনপি সরকার ক্ষমতায় আসার পরে এই বিএনপি তো বলেছে ইউনূসের পরামর্শ নিবে সরকারে গেলে, এই বিএনপি বলেছে, তার মতন মহাসচিব বলেছে জিয়াউর রহমানের প্রতিচ্ছবি দেখতে চায়। যে কষ্টের এবং আফসোসের বিএনপির মতো একটা দলের পক্ষ থেকে, যাদের প্রতি এবার বাংলাদেশে মানে ম্যাক্সিমাম মানুষ তাদেরকে সংসদে একেবারে সর্বোচ্চ যে সম্মান দেয়া, একক সংখ্যাগরিষ্ঠতা দিয়ে সরকার গঠন, সেটা বাংলাদেশে মানুষ দিয়েছে। সেই দল এই বাংলাদেশকে 18-19টা মাস যেই লোক জাহান্নাম বানায় রাখলো, যে লোক বাংলাদেশে এত বিভেদ তৈরি করলো, যে লোক আজকে বিএনপি সরকার চালাতেও একটা বড় কাটা বিধিয়ে রেখে গেছে সংস্কারের নামে, গণভোটের নামে, জুলাই সনদের নামে, সেই লোকটাকে বিএনপি এখনো তার প্রশাসনের কারণে, তার অন্যায়কারী কারণে কাউকেই আইনের আওতায় আনছে না। সেই লোক গেছে। আরো একটা সিগনিফিকেন্ট জিনিস আছে তার সাথে, এবারও লটকে আছে তার সেই লামিয়া মোর্শেদ। আপনার মনে আছে ইতালি সফরে গিয়ে কাণ্ডটা কি করেছিল? ইতালি রোমের মেয়রের সাথে সে দেখা করতে গেছে, এবং সে দেখা করতে গেছে তার এবং তার প্রায় সমযোগ্যতায় তার পাশে বসায় রাখছে লামিয়া মোর্শেদকে। এই লোককে দিয়ে কি হয়েছে? এই মহিলা কি উদ্ধার করেছে বাংলাদেশের? আমার যদি একদিন সামনাসামনি প্রশ্ন করার সুযোগ হতো, আমি বলতাম যে এই যে আজকে কি এলজিডি বিষয়ক উপদেষ্টা হ্যান তেন ছিল, কি করেছে বাংলাদেশের জন্য এই লোকটা? সেই মহিলাকে আবার পাশে বসিয়ে নিয়ে সে উড়াল দিয়েছে এবার জার্মানি। অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাপানের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন রোববার 22 মার্চ রাত 12:12 হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে টোকিও উদ্দেশ্যে যাত্রা করেন। এই রিপোর্টটার ভেতরেই কিছু কিন্তু আছে। দেখেন, তার সফর সঙ্গীদের মধ্যে রয়েছেন সাবেক এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোর্শেদ। দেখেন তার এই যে এখন তার চেয়ার নাই, চেয়ার থাকুক আর না থাকুক, লামিয়া মোর্শেদ তার সাথে আছেনি। রহস্যটা কি বলেন দেখি? মানে একটু জানতে ইচ্ছা করে না লামিয়া মোর্শেদ এমন কি বাংলাদেশের মাথা? ডক্টর ইউনূস না বিশাল জ্ঞানী, বিশাল পাওয়ারফুল, তারই লামিয়া মোর্শেদই খালি লাগে কেন? কাল মানে এই তথ্য নিশ্চিত করে এক নির্ভরযোগ্য সূত্র জানায়, টোকিওতে 24-25 মার্চ অনুষ্ঠিতব্য একটি আন্তর্জাতিক সংলাপে অংশ নেবেন ডক্টর ইউনূস। মাগনা গেছে নিশ্চিত, নিজের পয়সায় তো আর যায়নি, সে মাগনা ঘুরতে এবং দেশের মানুষের টাকায় ঘুরতে পছন্দ করে। এই সম্মেলন এশিয়ার শান্তি, সহযোগিতা
টেকসই উন্নয়ন এবং আঞ্চলিক সমস্যার সমাধানের আলোচনার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে পরিচিত। যারা দাওয়াত দিয়ে নিচ্ছে এরা বোধহয় জানে না, বাঙালি তো বুঝে গেছে। দেখেন, এই ডক্টর ইউনূসের নিচে এশিয়ার শান্তি, নিজের দেশের শান্তির মা বাপরে যে মারছে। সহযোগিতার সম্পর্ক শুধু পাকিস্তানের সাথে তার করা হয়েছে। টেকসই উন্নয়ন সব নষ্ট হবে, বাংলাদেশের উন্নয়নের আর ধারে কাছে, বাংলাদেশ যে একটা উন্নয়নের পথে ছিল সেটা থেকে সে উল্টা ট্রেনে ছুটাইছে এবং আঞ্চলিক সমস্যার সমাধান বরঞ্চ ইন্ডিয়ার সাথে সে সমস্যা বাড়াইছে। এইসব জন্য তাকে নিচ্ছে। সূত্র মতে 28 মার্চ রাত 10:40 সিঙ্গাপুর এয়ারলাইন্সের SQ446 446 ফ্লাইটে তার ঢাকায় ফেরার কথা রয়েছে। এরপর বলা হচ্ছে, অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা হিসেবে 24 আগস্ট থেকে 26 ফেব্রুয়ারি পর্যন্ত দায়িত্ব পালনকালে ডক্টর ইউনূস যুক্তরাষ্ট্র, লন্ডন, ইটালি, জাপান সহ বেশ কয়েকটি দেশ সফর করেছিলেন। তবে এতে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে খুব কার্যকর কিছু না হয় সফরগুলো নিয়ে নানা বিতর্ক ছিল। এর আগে 25 সালের মে মাসে তিনি জাপান সফর করেছিলেন, যেখানে নিক্কেই ফোরামে অংশ নিয়ে জাপানের প্রধানমন্ত্রী সহ উচ্চপদস্থ নেতাদের সঙ্গে বৈঠক করেন। এছাড়া 26 জানুয়ারি জাপানের প্রয়াত প্রধানমন্ত্রী সিনজো আবের স্ত্রী আকি আবের সঙ্গে সাক্ষাৎকারে তিনি মার্চে জাপান সফরের পরিকল্পনার কথা উল্লেখ করেছিলেন। সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের আমন্ত্রণে সমুদ্র গবেষণা ও নীল অর্থনীতি সংক্রান্ত সহযোগিতা বৃদ্ধির আলোচনায় অংশ নেওয়ার কথা ছিল। বিমানবন্দর সূত্র জানিয়েছে, যাত্রাটি নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে এবং প্রোটোকল অনুসরণ করা হয়েছে। প্রোটোকল তো বুঝেন, তার SSF নিরাপত্তা আছে, তার SSF নিরাপত্তা দিতে হবে রাষ্ট্রের খরচে। আপনারা বলেন যে বাংলাদেশকে ধ্বংস করা একটা মানুষ, এই বাংলাদেশকে 19 বছর পিছিয়ে দেওয়া একটা মানুষকে এখনো রাষ্ট্রীয় সমস্ত সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে, যেখানে তাকে আইনের আওতায় আনা উচিত। শত শত মানুষের প্রাণ। আজকে শেখ হাসিনার নামে, শেখ হাসিনা বলতেছে 15 দিনে সে 800-900 মানুষ তার সময় মারা গেছে। 15 দিন বা 1 মাসে ধরেন, জুলাই আগস্টে মিলে। এবারে তো 19 মাসে 500-600 মানুষ মারছে, মানুষে মারা হয়েছে তার শাসন আমলে অন্যায়ভাবে মব করে। তো ওর নামে ট্রাইব্যুনালে মামলা হয় না কেন? ওর নামে কেন আমাদের দেশটাকে জাহান্নাম বানানোর জন্য এই যে তার মামলাগুলো সে প্রত্যাহার করে নিচ্ছে, নতুন নতুন ব্যবসার লাইসেন্স, সেগুলো কি রীতি মেনে হয়েছে কিনা সেগুলো দেখার কি কোনো প্রয়োজনীয়তা বিএনপি সরকার মনে করে না? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।